রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় ফখরুল ইউনূস সহ বেশ কয়েকজন। বিএনপির সর্বোচ্চ ফোরামে হবে প্রার্থী চূড়ান্ত। শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখবে সরকার। সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ করতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকারে রাখা হবে সেমিকন্ডাক্টর খাত। 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশা। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা গুরুত্বের সঙ্গে দেখছে ট্রাইব্যুনাল। সোমবার প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে শুরু হবে বিচার কাজ, জানালেন চিফ প্রসিকিউটর। রাজধানীর খাবার পানিতে বিপজ্জনক পিফাসের উপস্থিতি। উচ্চমাত্রার এই রাসায়নিকে হুমকিতে জনস্বাস্থ্য। পর্যালোচনা কমিটি গঠনের 8 মাসেও কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গণতন্ত্রের জয় আখ্যা ককরোচ জনতা পার্টির। দিল্লির যন্তর মন্তরে উৎসবের আমেজ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইনমন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি মামলা থাকে তবে তা খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এই আলোচনা এখন তুঙ্গে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় আছে, তাই বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। এটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি, আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এদিকে পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির কেউ হবেন কিনা সে সিদ্ধান্ত দলের সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। তিনি জানান, সংবিধান অনুযায়ী দল যাকে মনোনীত করবে তিনিই হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সংবিধান বা রাষ্ট্রের প্রশ্নে রাজনৈতিক বা অরাজনৈতিক নয়, রাষ্ট্রপতি নির্বাচনে মনোযোগ দিতে হবে সর্বমহলের গ্রহণযোগ্যতার দিকে। অতীতের অভিজ্ঞতা স্মরণ রেখে জনসম্পৃক্ত ইস্যু উত্থাপন এবং নীতি নিয়ে আলোচনায় সক্ষম হতে হবে রাষ্ট্রপ্রধানকে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যমান দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায় পারদর্শী হতে হবে ভবিষ্যৎ রাষ্ট্রের অভিভাবককে। রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীদের ভাবনার বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। রাষ্ট্রপতি দেশের প্রধান ব্যক্তি, সার্বভৌম রাষ্ট্রের অভিভাবক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ অস্বস্তি এবং বিতর্কেরও। নানা বিতর্কিত ভূমিকার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার সরে যাওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতায় এখন প্রশ্ন, রাজনৈতিক নাকি অরাজনৈতিক কাউকে বেছে নিবে ক্ষমতাসীন বিএনপি। ফলে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করার ফলে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 24 পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনগণের পাশাপাশি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশ কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপটে এখন অবস্থান করছে। আমরা জুলাই পরবর্তী সময়ে যেই ধরনের
রাষ্ট্রীয় কাঠামো, যেই ধরনের শাসন ব্যবস্থা আমরা প্রত্যাশা করি, এখানে সর্বোচ্চ গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে দেখা যাবে যে এটি বিরোধী দল এবং সরকারি দল সকল জায়গা থেকেই একটি সাপোর্ট পাবে এবং জনগণের একটি আস্থা তৈরি হবে রাষ্ট্রপতির উপর। পলিসিগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো নিয়ে কথা বলতে পারবেন, একটা গাইডলাইনও দরকার হলে সেট করতে পারবেন। কোনো বিল নিয়ে যদি ওনার কোনো আপত্তি থাকে সেটা হচ্ছে গিয়ে উনি জানাতে সচেষ্ট হবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা অনুঘটক হিসেবে উনি কাজ করবেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বা অরাজনৈতিক বিবেচনায় অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে নিজ মতাদর্শের কাউকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নিবে বিএনপি। পাশাপাশি জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রাখার বিষয়টিকেও নজরে রাখবে ক্ষমতাসীনরা। একদিকে বিএনপি এমন কাউকে রাষ্ট্রপতি পদে দিতে চাবে না যিনি হচ্ছে গিয়ে একদম কমপ্লিটলি নির্দলীয় বা নন পার্টিজান হবেন। যদি তারা জুলাই চার্টারে, আমি যেটা বললাম যে রাষ্ট্রপতিকে কিছু অ্যাডিশনাল ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাগুলোর কথা যদি তারা হচ্ছে গিয়ে বিবেচনায় নেন এবং যেগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট নেই। সংবিধান সংস্কার বা সংশোধন যেটিই হোক, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তো এই ভারসাম্যটি যদি প্রতিষ্ঠা করা হয়, সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে যিনি দক্ষ, যার প্রজ্ঞা আছে, সে যদি রাষ্ট্রপতি না থাকে, তাহলে এই ভারসাম্যের জায়গাটি কিন্তু রক্ষা করা সম্ভব হবে না। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত 6 জনের নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, যার মধ্যে 4 জন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য, 1 জন সাবেক বিচারপতি এবং অবশিষ্ট জন সরকারের চুক্তিভিত্তিক সচিব। আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সব বাধা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। গড়তে চায় স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর দেশ। কৃষি, পোশাক শিল্প, প্রবাসীর পাশাপাশি জাতীয় অগ্রাধিকারে রাখা হবে সেমিকন্ডাক্টর খাত। 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশাবাদের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং BEAR সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা, সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থাকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ের নব থিয়েটারে শুরু হলো দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সামিট 2026। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার আয়োজিত এই সম্মেলন শনিবার সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনকে আমি প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চায় তার সরকার। এ সময় সেমিকন্ডাক্টর খাতের অপার সম্ভাবনার কথাও তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্প এটি আধুনিক সভ্যতার ভিত্তি। এই বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা আছে তা কাজে লাগাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। মোবাইল ফোন থেকে শুরু করে আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। বর্তমান সরকার সব বাধা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে তাদের পাশে থাকবে বর্তমান সরকার। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। পরে সম্মেলন স্থলে দেশি বিদেশি উদ্যোক্তাদের তৈরি প্রযুক্তি নির্ভর বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনের সাফল্যতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃত্রিম বুদ্ধিমত্তা দেশের তথ্য, যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, এআইকে সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কিভাবে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানব জাতি সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল, কিন্তু এখন থেকে সভ্যতার পথ চলায় মানুষ একা নয়, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা, সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্বের এই ধারাকে অব্যাহত রাখার জটিল বিজ্ঞান এবং জ্ঞানটা যদি না থাকে, তাহলে এটা একটা যে কোনো সময় আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এর প্রমাণ আমরা অনেকে কিন্তু টের পাচ্ছি। শাপলা চত্বর হত্যাযোগ্য মামলা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি জানান, আগামী সোমবার প্রতিবেদন দাখিল এবং শুরু হবে বিচার কার্যক্রম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, মানবাধিকার সংস্থা অধিকার এ ঘটনায় নিহত যে 61 জনের তালিকা দিয়েছিল, তার মধ্যে 58 জনের নাম পরিচয় পাওয়া গেছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্তে মানবাধিকার সংগঠন অধিকারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন চিফ প্রসিকিউটর। রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফর্মাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফর্মাল বিচার কার্য শুরু হবে। সেই কারণে আমি অত্যন্ত আনন্দের সাথে অধিকারকে আমি তার সম্পূর্ণ কৃতিত্ব আমি সে অধিকারকে দিতে চাই। অধিকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অধিকারের মতো এরকম মানবাধিকার সংগঠন আরও আমাদেরকে বাংলাদেশে সাধারণ মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আরও বেশি কাজ করবেন। সময় সংবাদে আরও থাকছে, থামছেই না ভারত থেকে বাংলাদেশে পুষ্যিনের চেষ্টা। দিনাজপুর, ঝিনাইদহ, ফেনীতে 22 জনকে ছেড়ে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজেপি। সীমান্তে সাময়িক উত্তেজনা। দেশের বাইরের খবর, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে প্রায় 2 মাস ধরে চলা নজিরবিহীন ছাত্র আন্দোলনের মুখে এবার পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি কাজে লাগাতে না পারে, তাই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে উচ্ছ্বাস করেছে ককরোচ জনতা পার্টি। এটিকে গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন সংগঠনটির প্রধান অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছানোর পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ককরোচ জনতা পার্টির সদস্যরা। উল্লাস ছড়িয়ে পড়ে মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একে সাধারণ শিক্ষার্থী ও গণতন্ত্রের ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন। পদত্যাগের বিষয়টি জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা একটি চিঠি এক্সে পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি লিখেন, যন্তর মন্তর এবং সারা দেশে সৃষ্ট পরিস্থিতিকে যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি কাজে লাগাতে না পারে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়, এসব বিষয় বিবেচনা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ককরোচ জনতা পার্টি জানায়, তাদের 3টি দাবির একটি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তাদের আরও 2 দাবি হচ্ছে, যেসব শিক্ষার্থী পরীক্ষা ফাঁসের ঘটনায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি রুপি দেয়া এবং আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়া। এদিকে টানা আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় সিজেপিকে অভিনন্দন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, বিভিন্ন রাজনৈতিক দলও বিষয়টিকে স্বাগত জানিয়েছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। সরকারকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেন তারা। শনিবার বিকেলে তৃতীয় দফার বৈঠকের সময় নির্ধারিত থাকলেও তার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। মিনিট 15 আগে বৈঠকটি শুরু হয় এবং সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে জেপি নাড্ডা এবং আরেকজন শীর্ষস্থানীয় বিজেপি নেতা রয়েছেন এবং অন্যদিকে ভারত কংগ্রেস জনতা পার্টির অন্যতম মুখ অভিজিৎ দীপকে সহ আরেকজন রয়েছেন। মোট 4 জনের এই বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকের শেষ হওয়ার পর অভিজিৎ দীপকে সাংবাদিকদের সামনে পুরো আন্দোলনের রূপরেখা, কি আন্দোলন তারা চালিয়ে যাবেন কিনা বা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে আপনি জানেন যে রাহুল গান্ধী পৃথক একটি ভিডিও বার্তায় এই যে চলমান ছাত্র যুবদের আন্দোলন, সেই আন্দোলনের বিজয়ের প্রথম ধাপ এই আমাদের যে ধর্মেন্দ্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিকে এই যে গণতান্ত্রিক আন্দোলনের প্রথম ধাপ বলে উল্লেখ করেছেন। এর আগে জানেন যে আমাদের দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আক্ষেপ এবং দুঃখ প্রকাশ করেন যে গত 10 দিন ধরে তিনি ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন বিশেষ করে আপনি জানেন যে 20 এবং 21 তারিখ যেরকমভাবে পুলিশি বাধার মুখে পড়ে সংসদ ভবন অভিযানের সময় নিরস্ত্র ছাত্রদের ওপর যেরকম ঝাঁপিয়ে পড়ে দিল্লি পুলিশ, সেই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত এবং ছাত্র এবং যুবরাই যে ভারতের আগামীর ভবিষ্যৎ সেটিও কিন্তু তার যে স্টেটমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও পরিষ্কার করে বলা হয়। যেটি মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ছাড়াও কেন্দ্রীয় সরকার, আপনি জানেন যে এর আগে প্রধানমন্ত্রী গতকাল এবং তার আগের দিন মধ্যরাতে ছাত্র যুব আন্দোলনদের সমর্থন করে এবং তার সরকার জিরো টলারেন্স নীতি, এডুকেশন সিস্টেমের কোথাও যদি কোনো ফাঁকফোকর থাকে সেই বিষয়ে সংশোধনী আনা হবে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিভিন্ন জায়গাতে এই ধরনের পেপার স্লিপ, প্রশ্নপত্র ফাঁস রোধ করার ক্ষেত্রে সরকারের যে সমস্ত অর্গান সেগুলো শতভাগ আরও সক্রিয় বা কোথাও যদি সিস্টেমের পরিবর্তন করা হয় সেটিও কিন্তু সরকার করবে বলে প্রধানমন্ত্রীর তার ভিডিও বার্তায় দিয়েছিলেন। এবং তারপরে আজকে যখন তৃতীয় দফায় আলোচনা করার কথা, তার 1.5 ঘন্টা আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণার পরই যন্তর মন্তরে খুশির যে আবেশ সেটি আমরা দেখেছি। ইতিমধ্যে শুধু যন্তর মন্তর নয়, সারা ভারতের বিভিন্ন শহরে কংগ্রেস জনতা পার্টির বা এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনকারীরাও কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রাথমিকভাবে গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। এখন দেখার বিষয় অভিজিৎ দীপকে সরকারের সঙ্গে বৈঠকের পর তাদের নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেন কিনা। তো এই ছিল আমার ভারতের এই চলমান যে কংগ্রেস জনতা পার্টির যে আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার তাদের যে নতজানু নীতি, তারা যে নতজানু হলো সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের ইস্যুতে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। এবার জুলাইয়ের দিনলিপি। উত্তাল জুলাইয়ের 25 তারিখ হাসপাতালে লাশের সারি আর আহতদের আর্তনাদ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে যান মেট্রো রেল স্টেশনে। হত্যাকাণ্ডের বিচার কিংবা আহতদের চিকিৎসা নিয়ে নির্বিকার থাকলেও মেট্রো স্টেশনের জন্য আবেগ আপ্লুত হয়েছিলেন তিনি। ব্যাপক সমালোচনার মুখে সেদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান শেখ হাসিনা। এদিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে জানায়, আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে পুলিশ আর আন্দোলনকারীদের উপর অভিযান বন্ধের আহ্বান জানায় জাতিসংঘ, অ্যামনেস্টি এবং যুক্তরাষ্ট্র, কানাডা সহ বেশ কয়েকটি দেশ। উত্তাল জুলাইয়ের এই 25 তারিখের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। 25 জুলাই 2024। মর্গে তখন অসংখ্য লাশের সারি, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাজার হাজার মানুষ। আহত ও নিহত স্বজনদের আহাজারিতে পুরো দেশ যখন স্তব্ধ, তখন কারফিউ শেষে শেখ হাসিনা হাসপাতালে নয়, ছুটে যান মেট্রো স্টেশন পরিদর্শনে। এ সময় উন্নয়নের কথা বলতে গিয়ে কান্না ভেজা চোখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। অথচ দেশব্যাপী হত্যাকাণ্ডের বিচার কিংবা আহতদের চিকিৎসা নিয়ে একটি কথাও বলেননি। এটা বিশ্বাস
হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। শেখ হাসিনার সেদিনের কর্মকাণ্ডকে অভিনয় আখ্যা দিয়ে ছাত্রনেতারা বলছেন, জুলাই শহীদদের অবজ্ঞার কারণে আন্দোলন আরও বেগবান হয়, তীব্র ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। মানুষের জন্য মায়া দেখাচ্ছ না, কিন্তু মেট্রো রেলের জন্য মায়া দেখাচ্ছ, বিটিভির জন্য দেখাচ্ছ। তারপরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরাই, আন্দোলনকারীরাই একটি বয়ান করেছিলেন যে নাটক কম করো প্রিয়। এটা যে শেখ হাসিনার অভিনয় ছিল এটা মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে, বরং তার এই অভিনয়গুলো আন্দোলনে আরো নতুন মাত্রা যুক্ত করছে। আন্দোলন দমনে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে বলে উঠে আসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েকটি দেশ আন্দোলনকারীদের ওপর অভিযান বন্ধের আহ্বান জানায়। আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতারা বলছেন, আন্দোলনের কর্মসূচি দেশীয় গণমাধ্যমে জানানোর পাশাপাশি আন্তর্জাতিক চাপ তৈরি করতে বৈশ্বিক বিভিন্ন সংগঠনকে প্রতিনিয়ত সার্বিক পরিস্থিতি অবগত করতেন তারা, যার কারণে 25 জুলাই বৈশ্বিক এমন বার্তা আসে বলে মত তাদের। আমাদের সমন্বয়কদের মধ্যেই কয়েকজন ছিলেন যারা আন্তর্জাতিক মিডিয়ার সাথে কানেক্টেড ছিলেন, কেউ কেউ কাজও করতেন। তো আন্তর্জাতিক যারা সংস্থার সাথে কাজ করতেন তাদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমন্বয়কদের মধ্যে, যে সার্বক্ষণিক তাদেরকে তথ্য পৌঁছানোর জন্য। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু ভারতের নেটওয়ার্ক কাজ করে। আমরা আমাদের একটা টিমকে সেখানে পাঠিয়েছিলাম, ওই নেটওয়ার্ক ব্যবহার করে এই ফুটেজগুলো তখন বিদেশের ভাইদেরকে সরবরাহ করা হয়েছিল। পরের 2 দিন শুক্র ও শনিবার 9 ঘন্টা কারফিউ শিথিল থাকার ঘোষণা আসে। 24 জুলাই সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু হয় 25 জুলাই। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 2 শতাধিক। 25 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মেট্রো স্টেশনে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন, তখন ঢাকার হাসপাতালগুলোতে দীর্ঘ লাশের সারি আর আহতদের আর্তনাদ। ফলে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘৃণা ভরে ঢাকার দেয়ালগুলোতে লিখে দেন, নাটক কম করো প্রিয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন সময়ে ডেঙ্গু পাওয়া যাচ্ছে বিভিন্ন রূপে, পরিবর্তন হচ্ছে এর উপসর্গেও। চিকিৎসকরা বলছেন, তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে ডায়রিয়া এমনকি জটিল পর্যায়ে বিকল করে দিতে পারে কিডনি সহ অন্যান্য অঙ্গ। তাই বেশি জ্বর হলে অবহেলা না করে তাগিদ দিচ্ছেন চিকিৎসকদের পরামর্শ নেওয়া। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ডেঙ্গু মোকাবেলায় এখন ব্যবস্থাপনা গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণ দিতে হবে। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মনির হোসেন। দেশব্যাপী বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী, আর যোগ হচ্ছে মৃত্যুর তালিকায়ও। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 12,000 আর মৃত্যু হয়েছে 40 জনের। চিকিৎসক ব্যাপী পাওয়া যাচ্ছে সারা বছরই, তবে শঙ্কার বিষয় রোগটির ধরন নিয়ে। তাদের মতে নানা সময়ে ডেঙ্গু পাওয়া যাচ্ছে ভিন্ন রূপে, পরিবর্তন আসছে ধরনেও। তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে ডায়রিয়া এমনকি জটিল পর্যায়ে বিভিন্ন অঙ্গ বিকল করে দিতে পারে। ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম মানে ডেঙ্গুর সাথে বিভিন্ন অর্গান বা অঙ্গকে ইনভলভ করছে, যেমন হেপাটিক ফেইলুর, অনেক সময় কিডনি ফেইলুর, অনেক সময় দেখা যায় ব্রেন ইনভলভমেন্ট, হার্ট ইনভলভমেন্ট। সো ডেঙ্গু কিন্তু প্রতিনিয়ত তার সিমটমসে বদলাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমরা পাচ্ছি। উপসর্গের সঙ্গে চিকিৎসার পদ্ধতিও বদলাতে হয় জানিয়ে চিকিৎসক জানান, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে 90% ডেঙ্গু রোগী সুস্থ হয়ে যান। ডেঙ্গুর মৃত্যুগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। যদি সঠিক সময় রোগ শনাক্ত করতে পারি, সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু রোগী সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। এদিকে এক এক বছর এক এক ধরনের উপসর্গ হওয়ায় কমিটি গঠন করে ডেঙ্গু ব্যবস্থাপনা গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। এই নির্দেশিকাটা আমাদের একটু দেখে একটু জাস্ট রিভিউ করা দরকার, যে সামান্য কোনো কিছু পরিবর্তন দরকার আছে কিনা। সারা দেশের চিকিৎসক নার্সদের এর উপরে প্রশিক্ষণ দেওয়া দরকার। এই দুইভাবে এগুলে ডেঙ্গু কমাতে পারবো অথবা অন্তত মৃত্যু কমাতে পারবো। যদিও ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টায় জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। বলছেন, কোনো এক পক্ষের একার এ সংকট মোকাবেলা সম্ভব নয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিন আপনি যেই পানি পান করছেন, রান্নায় ব্যবহার করছেন কিংবা শিশুদের খাবার তৈরি করছেন, সে পানি কতটা নিরাপদ? ঢাকার ওয়াসার পানিতে শনাক্ত হয়েছে বিপজ্জনক রাসায়নিক পিফাস, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। 2024 ও 25 সালে আলাদা 2টি গবেষণাতেই ধরা পড়ে পিফাস এবং এরপর কমিটি গঠন করে ওয়াসা।
কিন্তু 8 মাসেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্ট। বর্তমানে রাজধানীতে ওয়াসার বিশুদ্ধ পানির এটিএম বুথের সংখ্যা 350টি, গ্রাহক সংখ্যা 8 লাখের বেশি। প্রতিদিন গড়ে 13 লাখ লিটার পানি বিক্রি হয়। পান করা, রান্না, শিশুদের খাবার তৈরি সবকিছুতেই ব্যবহার হচ্ছে এই পানি। কিন্তু সেই পানিতেই মিলেছে এমন রাসায়নিক যা নিয়ে বাড়ছে উদ্বেগ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় ঢাকার ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগ্রহ করা পানির নমুনায় শনাক্ত হয়েছে পিফাস, বিভিন্ন কীটনাশকের অবশিষ্টাংশ এবং ওষুধজাত রাসায়নিক। অথচ জানেন না নগরবাসী। এটা তো সাংঘাতিক জিনিস, তাই না? আপনার জীবনের ঝুঁকিপূর্ণ কোনো ব্যাপার পানিতে থেকেই থাকে, তাহলে তো ওয়াসা কর্তৃপক্ষকে তো এটা সজাগ হওয়া দরকার। মানুষ অসুস্থ হয়ে পড়বে, তাতে আমাদেরও ক্ষতি। আমিও তো এখন পানির লেগে আসছি। আবারও পরীক্ষা নিরীক্ষা করুক, গবেষণা করুক, যদি সত্যি পাওয়া যায় তাহলে সেটা থেকে জনগণ যাতে মুক্তি পায়। পিফাসকে বলা হয় ফরএভার কেমিক্যাল, কারণ এই রাসায়নিক সহজে ভাঙে না, দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে এবং মানবদেহ জমা হতে পারে। এর আগে এসডো ও আইপেনের গবেষণায়ও ঢাকার ওয়াসার কলের পানিতে উচ্চমাত্রার পিফাসের উপস্থিতি পাওয়া যায়। ওই গবেষণার নমুনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি সহ আন্তর্জাতিক গবেষণাগারে বিশ্লেষণ করা হয়। কিছু নমুনায় পিএফওএ ও পিএফওএস এর মতো উচ্চ ঝুঁকির পিফাস এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কিছু পিফাসও শনাক্ত হয়। তাহলে এটা সোর্সটা আইডেন্টিফাই করতে হবে এবং দরকার হলে আরও ইনডেপথ স্টাডি করতে হবে। 26 সালে এসেও আমরা দেখছি না যে তেমন কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে বা ওয়াসার পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকলে লিভার ও কিডনির ক্ষতি, হরমোনের ভারসাম্যহীনতা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কিছু পিফাস দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। ধীরে ধীরে ক্যান্সারের দিকে ধাবিত হব, নানা ধরনের অর্গানে গিয়ে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা লিভারকে নষ্ট করবে, ফলে এটাকে খুবই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে কমিটি গঠন করে ওয়াসা। 8 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ফলাফল প্রকাশ করেনি তারা। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গবেষণার ফলাফল তারা পর্যালোচনা করছেন। আমরা আগে আমাদের লেভেলে আমাদের দেশে যে আমাদের যে অ্যাপারেটাস আছে না, এটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আমরা দেখি না এখানে কি আছে। তবে প্রশ্ন থেকেই যায়, একের পর এক গবেষণায় একই ধরনের দূষণের তথ্য সামনে আসার পরও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ পিফাস। এ নিয়ে কমিটি গঠন করে ঢাকা ওয়াসা, কিন্তু এতদিনও কেন ফলাফল প্রকাশ পায়নি তা নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন। দ্রুত সময়ের মধ্যে গবেষণা প্রতিবেদনে আসা ফলাফল নিয়ে ওয়াসার কার্যকারিতা তুলে ধরার উপর জোর দেন স্থানীয় বাসিন্দারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ লাইন। কর্মদিবসের তুলনায় চাপ কম থাকলেও কমেনি ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। কোনো কোনো পাম্পে পাওয়া গেলেও মিলছে না পর্যাপ্ত পরিমাণে। দ্রুত এই সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। শনিবার সকাল থেকেই সারি সারি গাড়ির লাইন রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। কর্মদিবসের মতো ভোগান্তি না হলেও স্বস্তি নেই গ্যাস নিতে আসা গাড়ি চালকদের। গ্যাস সংকটে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বেড়েছে খোলা থাকা স্টেশনগুলোতে। টানা কয়েকদিনের ভোগান্তিতে নাভিশ্বাস উঠেছে গ্যাসের উপর নির্ভরশীল গাড়ি চালকদের। চলাফেরা করা যাচ্ছে না, এই সিরিয়ালে বসে আছি, খাওয়া নাই দাওয়া নাই গ্যাস নেওয়ার জন্য। কাজ কাম হচ্ছে না, অনেক সময় একটা মুভমেন্ট থাকলেও করতে পারতেছি না, এভাবে চলার লাগতেছে, আর কিছু করার নাই তো। চাহিদার তুলনায় গ্যাস মিলছে একেবারেই কম। সিএনজির চালকরা বলছেন নিয়মিত রোজগার নেমে এসেছে অর্ধেকেরও নিচে। জমা টাকা জোগাড় করতেই হিমশিম অবস্থা তাদের। আমগো যে কষ্ট, খালি মালিকের টাকাটা ওঠে, আমগো সংসারের টাকাটা ওঠেই না। অন্য সময় যেমন গ্যাসের সুবিধা পেলে আমরা 2500-3000 টাকা মারতে পারতাম, কিন্তু এখন ভোগান্তির জন্য ধরো 1000-1200 টাকা মারতে পারি। আমার গ্যাস দরকার হলো 250-300 টাকা, ওই জায়গায় আমি গ্যাস পাইছি মাত্র 62 টাকা। এখন এই গ্যাস দিয়ে আমি কি করব? মালিকের জমা উঠাবো নাকি আমি নিজে রোজগার করব? অবিলম্বে সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। আমরা সারাদিনে মারতে পারি না 1200 টাকা, তাইলে এখন আমরা জমা দিতে পারি না। এই অসুবিধার মধ্যে আছি। দয়া করি আর সরকার জন্য এটা দেখে। এইভাবে তো একটা মানুষ গাড়ি চালাইতে পারে না, আমারও তো জীবন। তো গভর্নমেন্ট এটা কি দেখে? সে দেখ দাম বাড়াক, আমার কোনো সমস্যা না, আপত্তি নাই, সে আমাদের গ্যাসটা ঠিক মতো দেয়। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে রাজধানীর পরিবহন ব্যবস্থা ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা তাদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ,
ঢাকা। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছাড়ার চিন্তা করছে সরকার। এতে ব্যয় বেড়ে দিন শেষে খেসারত দিতে হবে গ্রাহককে, এমনটাই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে বেসরকারি খাতে সরকারের নিয়ন্ত্রণ না থাকাই এর অন্যতম কারণ। অনিয়ম বন্ধ করে বিতরণ কোম্পানিগুলোকে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। ফারুক ভিয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। গ্রাহকের ঘরে ঘরে আলো ছড়ায় যে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের পর তা পৌঁছে দেওয়া হয় 6 বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, পিডিবি ও পল্লী বিদ্যুতের মাধ্যমে। তবে এতদিনের এই পদ্ধতিতে এবার পরিবর্তন আনতে চায় সরকার। সরকারি মালিকানাধীন কোম্পানি থেকে বিদ্যুৎ বিতরণের নিয়ন্ত্রণ বেসরকারি খাতে তুলে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার, গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। দেশে বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশের জন্য নির্ভর করতে হয় বেসরকারি খাতের উপর। বর্তমানে বিদ্যুৎ খাতের নানা সংকট আর ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ মনে করা হয় এই অতিমাত্রায় বেসরকারি খাত নির্ভরতাকে। এখন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনাকেও যদি বেসরকারি খাতের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে এর সম্ভাব্য প্রভাব কি দাঁড়াবে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি সম্পৃক্ততা বাড়ার পর অনেকাংশেই অলিগার্ক শ্রেণীর হাতে জিম্মি এ খাত। বিদ্যুতের উৎপাদন ব্যয় ও ক্যাপাসিটি চার্জ নিয়ে বিতর্ক, এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য সহ নানা উদাহরণ প্রমাণ করে বেসরকারি খাত নিয়ন্ত্রণে দায়িত্বশীল সংস্থাগুলোর ব্যর্থতা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও ব্যক্তি মালিকানায় গেলে পকেট ভারী হবে নির্দিষ্ট গোষ্ঠীর। ধনীদেরকে আরো ধনী করতে হবে, আমাদেরকে মারতে হবে, জনগণকে মারতে হবে। সেই জন্য এইসব স্লোগান। ব্যক্তি খাতে দেওয়ার ফলে কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন হিসাবের চেয়ে বেশি ট্যারিফ নির্ধারণ করতে হচ্ছে, কারণ রাষ্ট্রটা ওদের নিয়ন্ত্রণে। আবার বিতরণ খাত যদি এটাতে দেই, বিতরণ খাতে ট্যারিফ যেটা নির্ধারণ হবে সেই ধরাটা যদি 5 টাকা হয়, সেখানে তারা ধরবে এটা 60 টাকা। অর্থাৎ উৎপাদন ব্যয় একবার লাভ দিল, আবার বিতরণ ব্যয় আরেকবার লাভ দিবে। প্রথম কথা হলো যে বাংলাদেশে ডিস্ট্রিবিউশন চালানোর মতো কোনো প্রাইভেট সেক্টর নাই। 2 নম্বর, প্রাইভেট সেক্টর পাবলিক ইন্টারেস্ট রাখতে পারবে কিনা এবং সরকারের তার উপরে কন্ট্রোল থাকবে কিনা, এটাও আমরা নিশ্চিত না। বাংলাদেশে কোনো প্রাইভেট সেক্টরের উপরে কোনো রেগুলেটরি কোনো কন্ট্রোল দেখতে পাচ্ছি আমরা? এলপিজি যে প্রাইস ডিক্লেয়ার করে সেই প্রাইসে মার্কেটে পাওয়া যায়। তবে সরকারি বিতরণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আছে দুর্নীতি, অব্যবস্থাপনা, গ্রাহক হয়রানির নানা অভিযোগ। কিন্তু তার জন্য বেসরকারি খাত কোনোভাবেই উপযুক্ত বিকল্প নয় বলে মত বিশেষজ্ঞদের। There will be no change in private sector, absolutely no. বাংলাদেশে প্রাইভেট সেক্টর যে খুব সৎ, খুব এফিশিয়েন্ট, এটা বলা যাবে না। বাংলাদেশে করাপশনের যে জেনারেল ট্রেন্ড সরকারি, আধা সরকারি সব জায়গায় আছে, প্রাইভেট সেক্টরও আছে। প্রাইভেট সেক্টর ইজ ইকুয়ালি করাপ্ট। সরকারি খাতের এটা কিন্তু খাতের দোষ নাই, খাতের নিয়ন্ত্রণ যারা করে তাদের দোষ। করাপশন তো এখনও ওনারা বন্ধ করতে পারে। করাপশন ওনারা বন্ধ করে না কেন? একটাই কারণ, করাপশনের ভাগ সবাই পায়, পাওয়ারফুল লোকেরাও করাপশনের ভাগ পায়। ওনারা যদি প্রাইভেটকে দেয়, এই করাপশন কি বন্ধ হবে? না, ওনারা তো প্রাইভেট পার্টির থেকেও পয়সা নেবেন। ভারতের কয়েকটি শহরে বিদ্যুৎ বিতরণে আদানি, রিলায়েন্স, টাটার মতো প্রতিষ্ঠানের সফলতা থাকলেও বাংলাদেশের বাস্তবতা ভিন্ন বলে মনে করেন কোনো বিশেষজ্ঞ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। থামছেই না ভারত থেকে বাংলাদেশে পুষিনের চেষ্টা। ঝিনাইদহ, দিনাজপুর ও ফেনীতে 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয় বাসিন্দা ও বিজিবি তাদের প্রতিহত করে। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মুখোমুখি অবস্থান। বিএসএফ এর পক্ষ থেকে পুশিং এর চেষ্টা করায় উত্তপ্ত বাক্য বিনিময় বিজিবির সঙ্গে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। সকাল 6টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ এর উপস্থিতি বাড়তে থাকে। বিজিবির সঙ্গে লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেয় গ্রামবাসীরা। সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য সৃষ্টি হয় উত্তেজনা। বিটিআররা তো ছাড়ে দিবে না, আটকাইছে। আমরা মহিলারা সবাই আটকে দিছি। রক্ত থাকতে আমরা ওনাদের ঢুকতে দেব না অবৈধভাবে, ইনশাল্লাহ। স্থানীয় সূত্রে খবর পাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে যাই, তারপর পুশিং ঠেকে দিই। ওগুলোকে আমরা ঠেকার জন্য আমরা এখানে গ্রামবাসীরা সবাই মিলে আমরা জীবন দিয়ে রক্ষা করবো, এদেরকে আসতে দিব না আমরা। বিজেপি উভয় মিলে এই পুশিংটাকে ঠেকিয়ে দেয়।
পরক্ষণের পর্যায়ে যে একটা উত্তেজনা যখন বেশি হয়ে যায় তখন আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিপি আছে ওনারা তখন এখানে আসে পরিস্থিতিকে অনেক শান্ত করে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভোরে উপজেলার সামান্তা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে এলে তাদের বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্যরেখা থেকে 30 গজ ভেতরে ভারতে অবস্থান করছে। এদিকে ফেনীর শ্রীপুর সীমান্তে 7 জনের পুশিন প্রতিহত করেছে বিজিবি। বিজিবি জানায় নিয়মিত টহলের সময় সীমান্তের শূন্যরেখায় তাদের শনাক্ত করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ভাতা দিতে অধিদপ্তর গঠন করায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে অনুদান দেওয়ার প্রয়োজন নেই। বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে 15 আগস্ট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইশরাক হোসেন আরও বলেন, দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্তকরণে অন্তর্বর্তী সরকার বাদ পড়া আহত জুলাই যোদ্ধাদের গ্যাজেটে অন্তর্ভুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের স্বাবলম্বী করার জন্য পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী ইশরাক। 15 আগস্ট 2026 শনিবার আমরা গুলশান ইউথ ক্লাব মাঠে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং সেখানে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছিলেন, পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম তাদেরকে অনেকটা দূরে ঠেলে সরিয়ে দিয়ে এক প্রকার তাদের যে অবদানটিকে সেটিকে খাটো করা হয়েছিল, আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। আমরা সকলেই যারা আন্দোলন সংগ্রামে যার যার ক্যাপাসিটিতে পার্টিসিপেট করেছেন সকলকেই আমরা তাদের যথাযোগ্য সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদান করতে চাই। সময় সংবাদে আরও থাকছে, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে ইয়েমেনের বন্দরে সৌদির হামলা, পাল্টা আঘাত হাউতিদের। হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সেনাদের গুলি, 28 ভারতীয় নাবিক উদ্ধার। কর্মীদের নিয়ে স্কুল গেটে আড্ডা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব। হঠাৎ করেই গুলি ছুটতে থাকে একদল দুর্বৃত্তরা। সদস্য সচিব নিজে প্রাণে বেঁচে গেলেও নিহত হন এক যুবদল কর্মী, গুলিবিদ্ধ হন আরও 2 জন। রাজধানীর মিরপুর 13 নম্বরে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ এবং আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। আমার দিকে তাক করে 2 রাউন্ড গুলি করে, আল্লাহ আমাকে হেফাজত করছে, আমি গুলিবিদ্ধ হই নাই। একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে। তখন আমার সাথে আরেকজন সহযোদ্ধা মামুন, ও আবার দোকান থেকে যে টুল, ছোট একটা টুল নিয়ে আমাকে যখন 3য় রাউন্ড গুলি করার প্রস্তুতি নিচ্ছে তখন মামুন আবার টুলটা থ্রো করছে। সন্ত্রাসীদের গুলিতে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। শুক্রবার রাতে মিরপুর 13 নম্বরে শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে বন্ধু ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বাবু। হঠাৎ করে 4 যুবক এসে গুলি চালাতে শুরু করে। নিহত হন ইউসুফ নামে এক যুবদল কর্মী। ইউসুফ চিৎকার দিয়ে বলছে, তোর সাথে কি? ধরার সাথে সাথে ইউসুফকে বুকের বাম পাশে ঠেকায় গুলি করছে 1 রাউন্ড। গুলিবিদ্ধ হওয়ার পরে ইউসুফ আসছে, ইউসুফ আইসা আমাকে জড়া ধরছে, জড়া ধরার পর বলতেছে, ভাই আমি গুলি খাইছি। ঘটনাস্থল থেকে এলোপাতারি গুলি ছুড়ে পালানোর সময় আহত হন পথচারী সহ 2 জন। প্রাণে বেঁচে যাওয়া বাকিদের জবানে উঠে আসে রোমহর্ষক সেই বর্ণনা। আমারে ফায়ার করছে, আমার ফায়ারটা একটা পথচারীর গায়ে লাগছে, আল্লাহ পাক বাঁচাইছে আমাকে। দৃশ্যমান 3 জন ব্যক্তি হাঁটা চলা কইরা গুলি কইরা চলে গেল। তারা যাওয়ার জন্য ফাঁকা আওয়াজ করছে নাকি গুলি করছে, সেই গুলি যে লাগছে তার গায়ে, আর একজন এই কাপড়ের দোকানদার। ঘটনার পরপরই একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারেও চলছে অভিযান। ঘটনার সময় 2 জন গুরুতর আহত, পরে একজন মারা গেছে হাসপাতালে। দুর্বৃত্তদের একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে। আহত 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 অস্ত্রধারীকে। পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বৃষ্টির মধ্যেই সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় জেলা পুলিশ। শুক্রবার দিনব্যাপী অভিযানে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে পুলিশ। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়। একই এলাকার ছাতিভাঙা আফসারের গাছবাগান এলাকায় তল্লাশি চালিয়ে 2টি একনলা বন্দুক ও 2টি দেশীয় এলজি উদ্ধার হয়। এ সময় দেলোয়ার হোসেন ও মহসিন নামে দুজনকে আইনের আওতায় আনা হয়। শনিবার সকালে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব এদের যে মূল হোতাগুলো, এদের তো এদের কাছে আরো বিভিন্ন রকমের অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমরা জানি। তো সেগুলো যেন আমরা নিয়ে আসতে পারি, ওই জন্য হয়তোবা এই বিষয়গুলো সবই ওপেনলি খোলামেলা আমি বলতে পারতেছি না, তবে এটা আমাদের একেবারে ক্লোজ মনিটরিংয়ে আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার হুঁশিয়ারি পুলিশ সুপারের। জেলা পুলিশের পক্ষ থেকে এই সকল রকমের সন্ত্রাসী কার্যক্রম, সকল রকমের এই গুন্ডামি এগুলোর ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্স নীতি সেইটারই ধারাবাহিকভাবে আমরা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও বজায় রাখব। জড়িত অন্যান্য সন্ত্রাসী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্তে অব্যাহত রয়েছে পুলিশের অভিযান। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা দমনে বিশেষ টহল ও অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তৎপরতা এবং জিরো টলারেন্স নীতির কারণে জলদস্যুতা অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে সংস্থাটি। দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় 90% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তাই বহির্নোঙরের নিরাপত্তায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ডের বেশ কয়েকটি মেটাল শার্ক স্পিডবোট ও জাহাজ। আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা রিকেপের তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 4 মাসে বন্দরে জলদস্যুতা বা চুরির ঘটনা ঘটেনি। তবে গত 1 মাসে বহির্নোঙরে 3টি বিদেশি জাহাজে জলদস্যুতার ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল ও সরঞ্জাম লুটের অভিযোগ ওঠে। এই ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। কোস্টগার্ড জানায় গত 6 মাসে বহির্নোঙরে 3500-এর বেশি টহল ও 112টি বিশেষ অভিযান চালানো হয়েছে। এতে 34 জন চোরাচালানকারী ও ছিচকে চোর আটক হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে অভিযানে 16টি নৌযান সহ 41 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। চোরাচার কারবারি ও ছিচকে চোরে মৎস্য আহরণের আড়ালে এবং বিভিন্ন অজুহাতে বহির্নোঙরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অপরাধ সংগঠিত করে থাকে। এই ধরনের অপরাধ দমনে গত রাতেও বিসিসি আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে 16টি নৌযান সহ 41 জনকে আটক করেছে। বহির্নোঙরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বের 60 দেশে আরোপ করা মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য উদ্বেগজনক নয়, কারণ আগের শুল্কের মেয়াদ শেষ হয় একই হারে আবার তা আরোপ হচ্ছে নতুন করে। বরং বাংলাদেশের 10% বিপরীতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন, ভিয়েতনামের ঘাড়ে পড়া সাড়ে 12% শুল্কে নতুন সম্ভাবনা দেখছেন বাংলাদেশের উদ্যোক্তারা। বিশ্ব বাণিজ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি বহাল রাখতে নতুন কৌশলে ওয়াশিংটন। জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ তুলে 60টি দেশের পণ্যের ওপর আরোপ করেছে 10 থেকে 12.5% শুল্ক। নতুন শুল্কের আওতায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়ার পণ্যে 10% শুল্ক বসানো হয়েছে। চীন, ভিয়েতনামের জন্য যা 12.5%। প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাংলাদেশের শুল্ক ভার কম হওয়ায় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। আমাদের যে কম্পিটিটিভ কান্ট্রি যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তাদেরও একই, বরঞ্চ চায়না এবং ভিয়েতনামে 12.5 হয়েছে। যদি এইটা হয় তাহলে অন্তত ভিয়েতনামের সাথে যে আমাদের প্রতিযোগিতার যে সক্ষমতা ইউএস মার্কেটে, সেটা কিছু হলেও আমাদের প্রতিযোগিতার সক্ষমতা
বৃদ্ধি পাবে। চলতি বছরের শুরুতে যে 10% সাময়িক বৈশ্বিক শুল্ক আরোপিত করেছিল ট্রাম্প প্রশাসন, তার মেয়াদ শেষ হয়েছে 24 জুলাই। ওই দিন থেকেই কার্যকর হয়েছে নতুন শুল্ক হার। উদ্যোক্তারা বলছেন এতে নতুন শুল্কের চাপ বাড়ছে না, সেই সঙ্গে জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানি ও ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের ব্যাখ্যা দেবে ঢাকা। আমাদের বিরুদ্ধে যে এলিগেশন যে ফোর্স লেবার সেটা পাওয়া যায়নি, কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে পৃথিবীর এমন দেশ থেকে আমরা র মেটেরিয়াল সোর্স করি যেখানে ফোর্স লেবার ব্যবহৃত হয়, সেটার পরিপ্রেক্ষিতে এই 10% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, যেটা 122 যে সেকশন সেটা 10% যেটা ছিল সেটা রিপ্লেস হচ্ছে। এই হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং নতুন করে কোনো ট্যারিফ ইম্পোজ হচ্ছে না, একটা শেষ হচ্ছে, নতুন করে একটা ইম্পোজ হচ্ছে। নেতিবাচক রপ্তানি আয়ের কঠিন সময়ে মার্কিন শর্ত যেন বাড়তি চাপ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যে মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সংস্কারের পথে রয়েছে, সে মুহূর্তে যদি বাংলাদেশের রপ্তানি আয় যদি হোঁচট খায়, বাংলাদেশের রপ্তানি গন্তব্যগুলো যদি হোঁচট খায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সুতরাং আপনার কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, রাজনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, বাংলাদেশের যে রপ্তানি বাজারগুলো রয়েছে, যে রপ্তানি গন্তব্যগুলো রয়েছে, সেই রপ্তানি বাজারের সাথে আমাদের নেগোসিয়েশন করতে হবে। রপ্তানির পথে থাকা পণ্য আগামী 28 জুলাই দিবাগত রাত 12:01 পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছালে সেসব পণ্যের ক্ষেত্রে আগের শুল্ক হারই বহাল থাকবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র যেই অভিযোগে বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। ব্যালেন্স অফ পেমেন্টের জন্য যদি প্রেসিডেন্টের কাছে মনে হয় কোনো দেশের উপরে ট্যারিফ আরোপ করবে, সেটা সর্বাধিক 150 দিনের জন্য বলবৎ করতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করেন হাজারো পর্যটক। তবে আনন্দ ঘন সমুদ্র স্নান অনেক সময় পরিণত হয় বিষাদে। গত 12 বছরে সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছেন 77 জন, আর নিখোঁজ রয়েছেন 2 জন। তবে লাইফ গার্ডদের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে 1043 জনকে। এমন দুর্ঘটনা কমাতে বিশ্ব পানিতে ডোবা দিবস উপলক্ষে প্রতিরোধ দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্ধার মহড়া, প্রাথমিক চিকিৎসার প্রদর্শনী অনুষ্ঠিত হলো। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সৈকতের কয়েকটি পয়েন্টে লাল পতাকা টাঙানো হলেও অনেক পর্যটক উপেক্ষা করছেন সতর্ক বার্তা ও লাইফগার্ডদের নির্দেশনা। এমন বাস্তবতায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে লাবণী সৈকতে আয়োজন করা হয়েছে সচেতনতামূলক নানা কর্মসূচি। উদ্ধার মহড়া, CPR প্রদর্শনী ও লাইফগার্ড সেভিং সরঞ্জামের ব্যবহার দেখিয়ে নিরাপদ সমুদ্র স্নানের বার্তা দেন আয়োজকরা। সব নিয়ম কানুন দেখানো আছে, এই দিক দিয়ে নামা যাবে না, ওই দিক দিয়ে নামতে হইব, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল যার দিক নির্দেশনাকারী আছে তাদের সমস্ত কিছু মেনটেন করেই আমার এখানে অবস্থান করা উচিত। সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সৈকতে কাজ করছেন বেসরকারি সংস্থা সিসেফ লাইফগার্ডের মাত্র 27 জন কর্মী। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত দায়িত্ব পালন করলেও জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে তাদের। কোনো কিছুকে তোয়াক্কা না করা মানে হচ্ছে এখানে ডুবে যাওয়া। লাল পতাকা ব্যবহার করার সাথে সাথে আমরা সকল পর্যটকদের পানিতে না নামার জন্য উৎসাহিত করে। সমুদ্র স্নানে পর্যটকদের প্রাণহানি এড়াতে এই কর্মসূচি, জানায় সিসেফ লাইফগার্ড সংস্থা। এরকম একটা দীর্ঘতম সমুদ্র সৈকতে আমাদের লাইফগার্ড সংখ্যা আরও বাড়ানো দরকার, বিশেষ করে 100 জনের অধিক লাইফগার্ড দরকার। পাশাপাশি আমাদের লাইফগার্ড সদস্যদের উন্নত মানের উদ্ধার সরঞ্জাম দরকার রয়েছে। সামান্য সচেতনতা, লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সঠিক পদক্ষেপ, এই তিনটি বাঁচাতে পারে অনেক মূল্যবান প্রাণ, মনে করেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া সফরের জন্য আজই চূড়ান্ত দল হবে বাংলাদেশের। মেগা সিরিজ সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। সকালে শান্ত মমিনুল সহ মোট 11 জন ক্রিকেটার ফিটনেস টেস্ট দেন। রানিং সেশনে সবার আগে ছিলেন পেসার মুশফিক হাসান। ব্যক্তিগত কারণে এদিন ছিলেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল। 13 আগস্ট ডারউইনে প্রথম টেস্ট, 22 আগস্ট দ্বিতীয় ম্যাচ হবে ম্যাকেইয়ে। সিরিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। নাহিদ লিটনদের ইনজুরিতে স্কোয়াড সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে নির্বাচকদের। তবে
আজই দল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় ফখরুল ইউনূস সহ বেশ কয়েকজন। বিএনপির সর্বোচ্চ ফোরামে হবে প্রার্থী চূড়ান্ত। শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখবে সরকার। সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকারে রাখা হবে সেমিকন্ডাক্টর খাত। 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশা। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গণতন্ত্রের জয় আখ্যা ককরোচ জনতা পার্টির। দিল্লির যন্তর মন্তরে উৎসবের আমেজ। এই ছিল বিকেল 5টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।